আমরা শব্দটাকে বলছি ইন্টারফারেন্স। এই শব্দগুলো প্রত্যেকটা মানে একটু ডিস্টিংক্ট না হলে ভেরি ডিফিকাল্ট। তোমার প্রশ্নটা ছিল যে আলাদা ফ্রিকোয়েন্সি হবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, সবগুলো আলাদা ফ্রিকোয়েন্সি হবে। আর কিছু আছে স্যার? আরেকটা কোশ্চিন ছিল, কোশ্চিনটা হচ্ছে স্যার যে এখানে তো তিনটা নিচে, যেমন B1 একটু B2 নাম বলো। আমি আফরিন স্যার। আফরিন বলো। স্যার এখানে তো হচ্ছে আমরা তিনটা করে নিছি না, B1 B2 B3। তো স্যার এটাকে আমরা 4টা বা 5টা এমন ধরে কি করতে পারি স্যার? না, আমরা 4টা করতে পারি। এখন আমরা করতে পারি, আমরা যদি অ্যান্টেনাটা 60 ডিগ্রি করি আর 360 ডিগ্রি কভারেজ দিতে চাই, তাহলে কয়টা অ্যান্টেনা করতে পারবো? স্যার যদি 60 ডিগ্রি করি তাহলে 360 মানে হচ্ছে 3 3 এখানে 6। কয়টা ভাগ করতে পারবো? এটাকে 6 ভাগে ভাগ করতে পারবো। আমি কারেক্ট? জি স্যার। লিখে দিই জাস্ট বোঝানোর জন্য। অ্যান্টেনাটা এরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6টা 6। হবে স্যার। জি স্যার। বাট তুমি আবার চিন্তা করবা, আবার এই 60 ডিগ্রি কভারেজ দিলে কি ভালো হবে কি খারাপ হবে? খেয়াল করো, যখনই তুমি বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি নিয়ে ডিল করবা, তখন রিউজের সংখ্যা, এটা একটা ক্যালকুলেশন। যদিও আমাদের বলা আছে আমরা 60 ডিগ্রি করতে পারি, ইভেন 90 ডিগ্রি করতে পারি, আমরা 120 ডিগ্রি করতে পারি, কিন্তু ইন প্র্যাকটিস কখনোই 60 ডিগ্রিটা করা হয় না। এখন পর্যন্ত 60 ডিগ্রিটাকে করা হয় না, কারণ যাই বলো না কেন প্রতি সাইটে ইকুইপমেন্টের সংখ্যা, অ্যান্টেনার সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, এবং যখনই দুটো পাশাপাশি কোনো অ্যান্টেনা থাকে আর ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি ওভারল্যাপিং না হয়, নিজেদের মধ্যে এটাকে বলে কোরিলেশন। একটা অ্যান্টেনার সাথে একটা অ্যান্টেনা যদি থাকে তাহলে কোরিলেশন, এটাকে বুঝতে পারছি? জি স্যার। অটোমেটিক ভাবে এটা এই কোরিলেশনটা তৈরি হয়। সো একই জায়গায় বেশি পরিমাণ অ্যান্টেনা লাগাতে হয় না। তবে আমরা কি বলেছি, লেয়ার চেঞ্জ করেছিলাম, খেয়াল আছে? 1 2 3 যে এক কোম্পানির লেয়ার আছে উপরে, সিটি সেলের উপরে, তারপরে রবির, তারপরে হচ্ছে গ্রামীণের, এরপরে টেলিটকের। আমরা ওটা করতে পারি বিকজ সেখানে ওই ওর প্রোপাগেশনটাকে এমন ভাবে করা হয় যাতে একজন একজনের সাথে এটাকে ইন্টারফারেন্স না হয়। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে এখানে যে অ্যান্টেনাটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিরেকশনাল অ্যান্টেনা। ডিরেকশনাল অ্যান্টেনা ওর প্রত্যেকটা জিনিস সুন্দর করে মানে বিম ফর্মিং করে পাঠায়, অর্থাৎ স্পেসিফিক একটা ডিরেকশন ধরে পাঠায়। তুমি বলেছো 60 ডিগ্রি কয়টা করা যেতে পারে, আমি এখন 3টে জায়গায় আমি পারি 6টা। 90 ডিগ্রি হলে কত হবে স্যার? 90 ডিগ্রি হলে 4টা হবে স্যার। আর 120 ডিগ্রি হলে? স্যার 120 ডিগ্রি হলে 3টা হবে। আমাদের এখানে সাধারণত যেটা প্র্যাকটিস আছে, আমি কিন্তু তোমাকে এখানে একটা স্লাইড দেখো, এটা ভোডাফোনের দেওয়া। আরেকটা আসছে হচ্ছে জিএসএম, আমার মনে করো যে হুয়াওয়ের কাছে আছে স্লাইড, হুয়াওয়ে স্লাইডেরও সেম জিনিস, যে ওরাও বলতেছে যে ওরা ইউজ করে 120 ডিগ্রি করে। সো কনসেপচুয়ালি ইট ইজ প্র্যাকটিক্যাল। আমি বলতে পারি যে 60 ডিগ্রিতে করতে পারি, 90 ডিগ্রিতে করতে পারি, বাট প্র্যাকটিক্যালি 120 ডিগ্রি করা হয়। দুটো জিনিস হচ্ছে ইকোনমিক কারণও কিন্তু একটা আছে। আমি ইচ্ছা মতো শুধু অ্যান্টেনা বসাবো, প্রত্যেকটা অ্যান্টেনা বসার খরচ আছে, ইকুইপমেন্ট বসানোর, ট্রান্সসিভার বসানোর খরচ আছে। তো আমি ইচ্ছা করলেই আমি যে কোনো জিনিস করতে পারি না, আমাকে কস্ট এফেক্টিভ হতে হয়। অ্যান্টেনা ব্যবহার করলাম, কিন্তু সেই অ্যান্টেনাটাকে যদি সেখানে এই ডিরেকশনে অনেকগুলো অ্যান্টেনা ব্যবহার করলাম, এখানে কোনো লোকই নাই, শুধু বের করবো এতগুলো অ্যান্টেনা, এখানে যদি 3টে অ্যান্টেনা ইউজ করি। এরপর হচ্ছে অ্যান্টেনা সাইজ। অ্যান্টেনার সাইজও ছোট করতে হয়, হাইট ছোট করতে হয়, ডিরেকশন ফোকাস করতে হয়। আমার যদি দাঁড়াও একটু, এই জায়গায় যদি বেশি পরিমাণ থাকে লোক, রাইট, আমার অ্যান্টেনাটা এরকম ফোকাস হওয়া উচিত, বিমটা
এদিকে দরকার নাই, এদিকেও দরকার নাই, বুঝতে পারছি। আর যে কোনো ডিরেকশনাল অ্যান্টেনা বিম প্যাটার্নটা এরকম ভাবে যায়, সোজা লম্বা। তো যদিও বলছি আমি 120 ডিগ্রি, তাই না? তো এটা কি 120 ডিগ্রি কভার করছে? হাতে যদি আমি হিসাব করি এতটুকু, সেই ডিগ্রিটা সে কভার করে, অর্থাৎ 120 ডিগ্রি মানে কি ওয়াই প্যাটার্নের মতো, তাই না? এটা ওয়াই না? এটাকে বলে ওয়াই এর অংশ। তো তুমি যদি চিন্তা করো এখানে আসলে বেসিক্যালি এরকম ভাবে ডিরেকশনাল অ্যান্টেনাটা যায়, এই জায়গাও যায় না, এই জায়গাও যায় না। এমন ভাবে তৈরি করা যাতে আবার আমার বলে স্যার প্রত্যেকটা জায়গায় 120 ডিগ্রি এরকম করে করে দেওয়া উচিত, এখানে আরো 3টা ভাগে ভাগ করো, 30 ডিগ্রি করে করে যায় না? তো 55 কে রোল 55 আছো? শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। আমরা যদি 30 ডিগ্রি করে করি কোনো সমস্যা আছে? স্যার বলতে পারতেছেন না স্যার। তোমার কি মনে হয় সেটা বলো, এতদিন পড়াশোনা করে কি মনে হয়েছে? আমরা যদি 60 ডিগ্রিতে যদি রাখি তাহলে 6টা অ্যান্টেনা দরকার হয়, তাহলে 30 ডিগ্রিতে কয়টা অ্যান্টেনা দরকার হবে? 12টা স্যার। 12টা অ্যান্টেনা। তো কোম্পানি যেটা খুলে বসছে এতগুলো অ্যান্টেনা দিয়ে তোমার শুধু কমিউনিকেশন করতে থাকবে নাকি? স্যার এটা কস্ট এফেক্টিভ হবে না স্যার। রাইট, ওর কাছে কস্ট এফেক্টিভ হবে না, এই জন্যই ওরা সেক্টর করেছে। কিন্তু সেক্টরের মধ্যে কিন্তু ওরা এমন ভাবে ভাগ করে, সেক্টরও করে আবার তার সাথে সাথে সে স্প্লিটও করে। যখন সে দেখে যে সেখানে বেশি সংখ্যক সাবস্ক্রাইবার বেড়ে গেছে তখন তার জন্য স্প্লিট করাটা ইজিয়ার, সেল স্প্লিটিং করে, অর্থাৎ সে তখন সেলগুলোকে ছোট করে নিয়ে আসে। যেমন ভাবে ম্যাক্রো সেল, মাইক্রো সেল, পিকো সেল ছোট ছোট হচ্ছে, আস্তে আস্তে করে ছোট হয়ে আসছে, বুঝতে পারছি? জি স্যার। এখন কি তোমাদের প্রশ্ন আনসার যাবো পরের স্লাইডে? জি স্যার। ওকে, এখানে দেখো এখন 3/9 এ যদি হয় নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ইজ হাই, it's the difference in power level between the carrier in a given cell and the same carrier received from the nearest cell that uses the same frequency. খেয়াল করো এই মুহূর্তে আমার কাছে তিনটা আছে, তিনটা সাইট, এবং কি কি স্যার 9টা গ্রুপ। তখন traffic channel is high, number of frequencies per site is high, and channel to interference ratio is low. আমি কি বুঝতে পারছি? Why people are using this 3/9 instead of 7/21? So carrier to interference ratio increases or decreases based on the 3/9 concept, cluster size. আর এটাকে আমি কি বলেছিলাম এর আগে? সাইড বাই গ্রুপ, তাই না?
21 যদি গ্রুপ করি channel and interference is high, whereas 3/9 করলে low. Clear? বুঝেছো সবাই? উত্তর নাই। মারুফ বলো দেখি। স্যার আমি আসলে স্যার ট্রাভেল করতেছি স্যার, আমি একটু গাড়ি বুঝছি না। এখন স্যার মানে সিগন্যাল বারবার স্যার হ্যান্ড বুঝতে পারছি না, ঠিক আছে। স্যার আমি আসলে স্যার গাড়িতে আছি স্যার। ক্লাস শুনছো না আর কি, যাও। ইসমত বলো। ইসমত ফারজানা। আছো তুমি? তো কি? হ্যাঁ বলো, তুমি কি বুঝেছো? হেডিংটা পড়ো, হেডিংটা দেখাচ্ছে which class size to use. কোনটা ভালো? ইসমত কি আছো? আছি স্যার। প্রশ্নটার উত্তর দিচ্ছ না কেন? স্যার বুঝতে পারছি না। তুমি ক্লাস শুনলা একটু আগে? জি স্যার। কি বলছি? হ্যাঁ তো কি বলো? জি স্যার। কোনটা ভালো ইন্টারফারেন্স, এই যে এখানে ক্লাস্টার সাইজটা ভালো? স্যার আমি বুঝি নাই স্যার। কে বলতে পারবে? নওশাদ। স্যার এখানে মনে হয় মেবি 3/9 টা বেটার হওয়ার কথা। কে বলছো? স্যার আফরিন। আফরিন ইজ রাইট। ঠিক আছে, কেন 7/21 হবে যখন তোমার ক্যারিয়ার টু ইন্টারফেরেন্স রেশিও ইজ হাই, তোমার ট্রাফিক চ্যানেল লো, আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি পার সাইট হচ্ছে লো। ওকে, রিডাকশন অফ দি কো চ্যানেল ইন্টারফারেন্স, এটা আমরা যদি কে ভ্যালু ইনক্রিজ করি তাহলে বাড়ে, সেক্টরাইজিং করলে বাড়ে, আর মাল্টি সেল অপারেশন করলে বাড়ে। এখানে কে ভ্যালু বলতে কি বোঝায়? কে মানে কি ছিল? কে কি ছিল একটু আগে? কে ছিল কি? ক্লাস এন হচ্ছে ক্লাস্টার, তাই না? আর কে কি ছিল আগে? আমি তো কে ভ্যালুটা কি? স্যার আগে তো আচ্ছা নেক্সট ক্লাসে বলবো আমাকে। এই তোমাদের যেহেতু তুমি অংশটুকু তোমরা পড়তেছো না, শুনতেছো না, এই জন্য আমি এটা বলবো না। সেল সেক্টরিং, মাল্টি সেল অপারেশন। মাল্টি সেল
কোঅপারেশন কি জিনিস? এটা হচ্ছে কি মাল্টিসেল মিমো কমিউনিকেশন। এই মিমো কমিউনিকেশনে কি হয়? এটা হচ্ছে কন্ট্রোল লেভেল কোঅপারেশন, এটা হচ্ছে ফুল কোঅপারেশন, এটা হচ্ছে পার্টিশাল কোঅপারেশন। কি জিনিস পড়ে নিবা? বিকজ আমার okay, we can have 5 minutes break. After this, we'll start another session. Okay. এই জায়গায় যদি আমি দেখি যে এই জোনের উপরে অনেক লোক এই জায়গাটার উপর, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? এখানে একটা আলাদা একটা সেল ড্র করতে পারি। এখানে আমি একটা জাস্ট ড্র করি, আবার এখান থেকে ড্র করি, একটু বড় করে আঁকছি, ঠিক আছে। এটাকে আমি আরো ছোট করে আঁকতে পারতাম যাতে এই জোনটাকে কভার করতে পারে, তাহলে আমার এটাকে আরো ছোট করে ফেলতে হতো না, এরকম ভাবে। আমি কারেক্ট? এখানে জোনটাকে ভাগ করে ফেলতে হতো, এখান থেকে একটা, এই একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে এখান থেকে এই জোনটাকে বড় একটা জোন ছিল, সেটাকে আমি আরো স্লিট করে ছোট করে ফেলতেছি। একটা নতুন জায়গা নিয়ে জায়গাটা ড্র করার চেষ্টা করি। এখানে কি হচ্ছে, এই জায়গায় যদি আমি ছোট করে এই জায়গাটাকে একটু ঘন করতে চাই, তাহলে এখান থেকে এই পয়েন্টের থেকে যদি আমি ড্র করি, ঠিক একইভাবে এখান থেকে আবার যদি আমার ড্র করি, এই পয়েন্টে এটাকে ছোট করে ফেলতেছে আসলে বেসিক্যালি। এখানে টোটাল 6টা আসতেছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ঠিক আছে। ঠিক একইভাবে এখান থেকে আমি যদি ড্র করি, এই জায়গায় টোটাল এই অংশটাকে একটু ছোট করে ফেললাম আমরা, তাই না? নর্মাল যেটা ছিল
if this is the original radius, this radius is made smaller in the boundaries. Boundaries এ যদি আমরা এটাকে কমাতে চাই, সেই boundaries এ কমানোর জন্য সুযোগ হচ্ছে গিয়ে by making this cell as a smaller cell. সেখানে বলছি যে যেখানে পপুলেশনটা হাই, এখানে পপুলেশন হাই, সেখানে আমরা এখানে ইনক্রিজ ক্যাপাসিটি করতে পারি বাই ইন্ট্রোডিউসিং মাইক্রোসেলস। নেক্সট পড়ো। কে পড়ছিলা? আমি স্যার শ্রাবণী। হ্যাঁ বলো। Thank you. Typical comparison can be made like this. Cells typically range in size from 2 to 20 kilometers in diameter. Wait. Okay. এখানে যেকোনো একটা সেল বলছে যে 2 থেকে 20 কিলোমিটার পর্যন্ত ডায়ামিটার হয়। প্র্যাকটিক্যালি আসলে সেলগুলোকে এত 2 কিলোমিটার এর উপরে বা 20 কিলোমিটার বাড়াবে, এটা ডিপেন্ড করে যখনই আমরা 2G থেকে 3G যাচ্ছি, 3G থেকে 4G যাচ্ছি, 4G থেকে 5G যাচ্ছি, আস্তে আস্তে করে সেল সাইজ ছোট হচ্ছে। অর্থাৎ we are making a cell, but that cells are macro cells which is divided into number of micro and pico cells. এটা কি বুঝতে পারছি? এটাকে সেল সাইজ সম্পর্কে আমরা একটা স্লাইডে বলেছিলাম, তাই না? Even cell has got radius only how many meters? একটা 5G তে কত মিটার লাগবে? এক বিল্ডিং এর যত সাইজ, $10 15 meters, ঠিক আছে? ওকে, নেক্সট আসো। Microcells range from about 100 meters to a kilometer in a diameter. Microcell zone concept. Large control base station is replaced by several lower powered transmitters on the edge of the cell. The mobile Wait, আমরা কেন এজ অফ দি সেলে ব্যবহার করছি এটাকে? তার মানে কি পাওয়ার রিডাকশন করেছি? এখানে পাওয়ার রিডিউসড, এই সমস্যা বলছে। আরেকটা কি? power reduced several ages Placed in age এ প্লেসড, অর্থাৎ যে কোনো জায়গায় শেষ মাথায় ব্যবহার করছে, কারণ শেষ মাথায় গিয়ে দেখা যায় যে আস্তে আস্তে করে ওর যে সিগন্যাল স্ট্রেংথ কমতে থাকে, রাইট? এই জন্য এটাকে এজে বসানো হয়। নেক্সট পড়ো। The mobile retains the same channel and the base station simply switches the channel to a different zone side and the mobile moves from zone to zone. রাইট, এই জিনিসটা হচ্ছে কি, যেহেতু প্রত্যেকটা বেস স্টেশনের সাথে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ফাইবার অপটিক্স দিয়ে কানেক্টেড থাকে, সো জোন সিলেক্টর থাকে, ঠিক আছে? ও জোন সিলেক্টর কি করে, সিলেক্ট করে যে কোন জোনটাকে সে যাবে এবং সেই অনুযায়ী সেই জোনকে বলে যে ঠিক আছে সুইচ করো টু দ্যাট জোন। নেক্সট। Since a given channel is active only in a particular zone in which mobile is traveling, base station radiation is localized and interference is reduced. বলো দেখি এখানে কি বলছে, তো কি বলো? তো কি বলো? জি স্যার বল।
আমি বলবো না, তুমি বলো এটা কি বলছে। Microcell zone concept. জনাব তো কি জি স্যার। আমি কি বলছি তোমাকে? বাংলা ভাষায় কথা বলতেছি, ইংলিশ বললে তো তুমি বোধহয় কিছুই বুঝতে না। কি বলেছি এখানে, তোমাকে প্রশ্ন কি করেছি? স্যার প্রশ্নটা স্যার আবার বুঝতে পারি নাই স্যার, আবার বলেন, তাই না? ও কোনটা পড়ছে এখন লাস্ট কিছুক্ষণ আগে? শ্রাবণী একটু আগে কি পড়েছে বলো? কতদূর পর্যন্ত শুনেছো তুমি? স্যার আমি এটা শুনতে পাইনি, স্যার। এটা কি এটা? তুমি কি বুঝেছো না শুনেছো কোনটা? শুনিও নাই বুঝিও নাই, তাই তো? জি, স্যার। দেখো আমি আই এম অবজার্ভিং, if you do not pass in your exam, do not blame that nothing is taught. ক্লাসের অ্যাটেন্ডেন্স 100% নিয়ে তো কি লাভ হবে না, because from now onwards I will not give any attendance. ওই চেহারা দেখানোর জন্য এখানে থেকে লাভ নাই। ক্লাসে যদি নাই শুনো তাহলে থেকে লাভ কি? কি বলছে বলো তো, পড়ো লাস্ট সেন্টেন্সটা পড়ো, লাস্টে বলো। Since a Since থেকে পড়ো। given channel is active only in a particular zone in which mobile is traveling, base station radiation is localized and interference is reduced. কি বলছে এখানে? স্যার বুঝতে পারছি না স্যার, হ্যাঁ বুঝতে পারছি না। তুমি কি কি বুঝছো, তার আগেটা বুঝছো, এটা বুঝাও দেখি আমাকে। স্যার আমি বুঝি নাই, আমার স্যার আমি ওটা নিজে বললে বুঝবো আর কি স্যার। কি পড়লে কি বুঝবা, পড়ো এখন, 10 বার পড়ো না, অসুবিধাটা কি? আই হ্যাভ গিভেন ইউ টাইম। ইটস অফ নো ইউজ যেটা আমি আমি চলে গেলাম, তুমি নিজে নিজে পড়লা, নিজে নিজে পড়ে তো ভালো রেজাল্ট করতে পারছো না তো কি? সরি স্যার। কে বলতে পারবে এটা? তোমার ক্যামেরা অন করো তোকে। হ্যাঁ হ্যাঁ পড়ো এখন। স্যার কোনটা পড়বো? লাস্টেটে পড়ো। Since a given channel is active only in a particular zone in which mobile is traveling, base আস্তে আস্তে পড়ো, station radiation is তোমার তো পড়তে localized. বলে নাই, শুনো দাঁড়াও। একটা জিনিসের একটা আছে পজ, ফ্লাকচুয়েশন অফ ইউর ভয়েস, রাইট? তুই তো করে দিচ্ছ না, এরকম ভাবে পড়ে যেতেছো, আস্তে পড়ো। Since a given channel is active only in a particular zone in which mobile is traveling, base station radiation is localized and interference is reduced. এবার বাংলা বলো এটা।
তোকে কোথা থেকে পাস করছো? স্যার ড্যাফোডিল থেকে। কতদিন হয়েছে? স্যার 19 সালে পাস করছি, 19 সালের এপ্রিলে। সিজিপিএ কত ছিল? স্যার সিজিপিএ 3 এর নিচে। 3 নিচে? জি স্যার। কত? 2.5? 2.86। 2.86। ওকে, কে বুঝাতে পারবে এটা? ক্লাসে কেউ আছে যেটা এটা বুঝাতে পারবা? মারুফ বলো। জি স্যার। স্যার আমি তো একটু স্যার মানে রুরাল এরিয়াতে স্যার, আমি তো স্যার পড়তেছি স্যার, large control base station is replaced by several lower power transmitter on the each of the cell. আমি তো এটা পড়তে বলি নাই, মানে তুমি শুনো নাই আর কি আমি কি প্রশ্ন করছি। স্যার আমার স্যার বারবার স্যার নেটওয়ার্ক স্যার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে স্যার। নাদিম বলো। রোল 40 আছো? সাইদ বলো। মাইক্রোসেল জোন কনসেপ্ট আমি কি পড়ছিলাম? লাস্টেরটা পড়ছিলাম। হ্যাঁ, এটা কি বুঝাইছে বলো তো? Since a given channel is active only in a particular zone, একটা পার্টিকুলার জোনে যদি একটা চ্যানেল অ্যাক্টিভ থাকে, হুইচ মোবাইল, ওখানে যে মোবাইল ইজ ট্রাভেলিং, মানে ট্রাভেলিং বেস স্টেশন রেডিয়েশন ইজ লোকালাইজড অ্যান্ড ইন্টারফারেন্স রিডিউস। স্যার এখানে ট্রাভেলিং এর সময় ইন্টারফারেন্স হবে, রেডিয়েশনের এই টাইপের কিছু একটু কম হবে স্যার। কম হবে না লোকালাইজড হবে? লোকালাইজ বলতে কি বোঝায়? লোকালাইজ বলতে স্যার ওই এরিয়াটার যে লোকাল যে এরিয়াটা। অ্যানেস্থেসিয়া শুনছো? অ্যানেস্থেসিয়া? জি স্যার, অ্যানেস্থেসিয়া শুনছি। একটা বলে জেনারেল অ্যানেস্থেসিয়া, জি, দিলে পুরো শরীর ঘুমায় যায়, তাই না? জি স্যার। আর এটা হচ্ছে দাঁত তোলার জন্য, যদি দাঁতের মধ্যে একটা দেওয়া হয় তাহলে সেটাকে কি বলে? একটা লোকাল একটা মানে অল্প একটা জায়গা। তার মানে কি শুধুমাত্র এই জায়গায় দরকার, এখানেই দিচ্ছে, পুরো শরীর দরকার নাই? আমারও তো তাই দরকার, তাই না? পাওয়ার যদি দিতে থাকি পুরো শরীর জুড়ে, তাহলে কি হবে? অপচয় হবে না? যেহেতু বলছে যে একটা চ্যানেলে শুধুমাত্র একটা গিভেন চ্যানেলে অ্যাক্টিভ হয়ে থাকতেছে একটা মোবাইল যখন সে ট্রাভেল করতেছে, বেস স্টেশনে যে রেডিয়েশনটা হচ্ছে সেটা শুধুমাত্র ওর উদ্দেশ্যে করে করা, ওর জোনে করা। যেহেতু সে লোকালাইজ রেডিয়েশনটা হচ্ছে বেস স্টেশন থেকে, এ কারণে ইন্টারফারেন্সটা কমে যাচ্ছে। তো কি বুঝতে পেরেছ? তো কি? জি স্যার। হ্যাঁ বলো আবার কি বুঝছো? বলো। স্যার সরি স্যার।
easy to say, sorry, isn't it? sir. এটা 3টা কালি দিয়ে আমি ড্র করার চেষ্টা করছি, ঠিক আছে? এটা একটা বেস স্টেশন। বেস স্টেশনের সাথে জোন সিলেক্টর আছে। জোন সিলেক্টর কি করতেছে, একটা গাড়ি যদি এখান থেকে এখানে যায় সে শুধুমাত্র ট্রান্সফার করছে জোনকে। এখন এখানে এ হচ্ছে অ্যাক্টিভ চ্যানেল, সে এখানে তাকে শুধুমাত্র সার্ভ করতেছে, এই জায়গায় সার্ভ করছে না। যখন এখানে যাচ্ছে তখন এই জোনের লোক করছে, যখন সে এখান থেকে আবার এখানে আসতেছে তখন সার্ভ করতেছে। বেস স্টেশন কিন্তু একটাই। আমি কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। তাহলে একটা গিভেন চ্যানেলের জন্য অনলি কি আছে, একটা গিভেন চ্যানেল ইজ অনলি অ্যাক্টিভ ইন এ পার্টিকুলার জোন, এখানে এই মোবাইলটা ট্রাভেল করতেছে। তো বেস স্টেশনটা কি করতেছে, শুধুমাত্র ওই জোনকে কভার করছে, যেটা আমি আগে দেখালাম। কোন জোনকে কভার করছে? প্রথমে এই জোনকে কভার করছে, হ্যাঁ, প্রথমে হচ্ছে এই জোনকে কভার করছে। এখান থেকে যখন সে এখানে আসছে তখন এই জোনকে কভার করছে, এবারে এখানে করছে। তাহলে কি হচ্ছে, লোকালাইজ রেডিয়েশন হচ্ছে। এখানে যে রেডিয়েশনটা হচ্ছে শুধুমাত্র এখানের জন্য, সব জায়গার জন্য না। আর এটার কারণে ইন্টারফারেন্সটা কমে যাচ্ছে, অর্থাৎ এর পাওয়ার যেহেতু নিচে, এর পাওয়ারটা এই পর্যন্তই শুধুমাত্র হচ্ছে। নেক্সট হচ্ছে এই জোনে চলে যাচ্ছে, তখন এখানে হচ্ছে, ইন্টারফারেন্স হওয়ার সুযোগটা কম হয়ে যাচ্ছে। এদিকে বুঝতে পারছি? জি স্যার। এবার পড়ো, কে পড়বা? স্যার আমি পড়ি। পড়ো। Microcell zone superior to sectoring, any base station channel may be assigned to কথাটা বুঝো আগে। ইট ইজ সুপিরিয়র টু সেক্টরিং, ঠিক আছে? আমি তো সেল স্প্লিট করছি, সেল সেক্টর করেছি, এবং সেক্টর করার পর আমি কি করতেছি, জোন করতেছি। দেখো এখানে জোন সিলেক্টর দেওয়া আছে, পড়ো। any base station channel may be assigned to any zone by the base station. Same channel, no handoff, only the active zone. তাহলে আমার ক্যাপাসিটি বাড়ানোর জন্য কি দরকার ছিল, হ্যান্ড অফ কমানো, তাই না? Yes, sir, no handoff. তাহলে কি জন্য আমরা কিভাবে কমাবো? Same channel এর মধ্যে মাইক্রোসেল জোন কনসেপ্টে যাব, নট সেক্টরিং অর স্প্লিটিং। কেউ যদি এটা উত্তর দেয় তাহলে কি এটা সঠিক হবে? হ্যান্ড অফ কমানোর জন্য প্রসেস কি, মাইক্রোসেল জোন করতে হবে। সেখানে সবাই একই চ্যানেল ইউজ করতেছে, বিকজ ওই চ্যানেলটা শুধু টিআরএক্স টু টিআরএক্স চেঞ্জ করতেছে, এবং ওর জোনটা এক মিনিট, প্রথমে এটা অ্যাক্টিভ, এরপরে বি অ্যাক্টিভ, এবার সি অ্যাক্টিভ। অর্থাৎ এই জোনের সাথে যখন থাকতেছে তখন সে এটাকে ডিল করতেছে, এখানে আসার পরে এ অ্যাক্টিভ থাকতেছে, যখন বি এর কাছে আসছে তখন বি করতেছে। বাট জোন সিলেক্টর কি করছে, সিলেক্ট করে দিচ্ছে কোন জোনে গেলে তার ম্যাক্সিমাম হ্যান্ড অফ ছাড়া একই চ্যানেল ব্যবহার করে সে কমিউনিকেট করতে পারছে। ক্লিয়ার? ওকে।
এবার আসে হচ্ছে সিলেক্টিভ সেল, আমব্রেলা সেল। সিলেক্টিভ সেলটা কোনটা? দেখো আমি লাল কালি দিয়ে লিখেছি এন্ট্রান্স অফ টানেলস। টানেলে ঢোকা, টানেলে বের হওয়া। সিলেক্টিভ সেল কি শুধু একটা হবে নাকি স্যার অনেকগুলো হতে পারে? কোনটা সিলেক্টিভ সেল? এটা হচ্ছে গিয়ে জোন কভার করার জন্য। প্রথম বলতেছি যে ইট ইজ নট ইউজফুল টু ডিফাইন এ সেল উইথ এ ফুল কাভারেজ অফ 360 ডিগ্রি। কখনো কখনো একটা শেপের মধ্যে দিয়ে যাওয়ার দরকার পড়ে, যেমন টানেল। তখন ওই টানেলের মধ্যে যাতে সে প্রপার কমিউনিকেশন দিতে পারে 120 ডিগ্রি দিয়ে কভার করে হয় সাধারণত, এবং পুরো টানেলকে সে এটা দিয়ে কভার করে। কারণ টানেলের নিচে কি হয়, টানেলের উপর দিয়ে কি হয়, অনেক ভাই হয়, তাই না? Isn't it? টানেলের থিকনেস কি হয়, বেশি হয় না? হ্যাঁ। সো সিলেক্টিভ সেল কোথায় ব্যবহার করা হয়? সাধারণত টানেলের ভিতরে দেওয়া হয়, যেখানে স্পেসিফিক্যালি ওই চ্যানেলটা কভার করবে একেবারে নিশ্চিতভাবে। ঠিক আছে, এবার আসে হচ্ছে গিয়ে আমব্রেলা সেল। এটা কে পড়বে? কে পড়বে এটা? স্যার আমি পড়বো? শ্রাবণী তো পড়েছে। নসীন পড়ো, শর্মিলি। আসো তুমি? জারিন তাবাসসুম। জি স্যার আমি পড়বো? হ্যাঁ পড়ো। Umbrella cells. A freeway crossing very small cells produces an important number of handovers among the different small neighboring cells. বলো এটা কি? একটা ফ্রিওয়ে ক্রসিং স্মল সেল প্রডিউস করে ইম্পর্টেন্ট নাম্বারের হ্যান্ডওভার সাথে নেইবারিং স্মল সেল গুলাতে, মানে ডিফারেন্ট নেইবারিং স্মল সেল গুলাতে। আমব্রেলা মানে কি? স্যার আমব্রেলার মতন শেপের আর কি। আমব্রেলা মানে হচ্ছে ছাতা, তাই না? হ্যাঁ ছাতা স্যার। ওই ছাতা সেলটা কি করে একসাথে একটা পুরো এরকম ভাবে আটকায় রেখে দেয়। তো এই আমব্রেলা সেলটা হচ্ছে কি করে কভার করে অনেকগুলো মাইক্রোসেলকে। এ কি করে অনেকগুলো মাইক্রোসেলকে কভার করে। আমরা যদি বলি যে একটা আমব্রেলা সেল সম্পর্কে বলো, তাহলে কি প্রথমে বলবো হচ্ছে কি ইট কভারস নাম্বার অফ মাইক্রোসেলস। কেন? কারণ আমরা এই কনসেপ্টে আসতেছি, যখন দেখা যাচ্ছে যে ছোট ছোট সেল হয়, তাহলে ছোট ছোট সেল হলে বেশি বেশি করে হ্যান্ডওভার করতে হবে, তাই না? জি স্যার, ছোট সেল হলে হ্যান্ডওভার বেশি করা লাগবে। হ্যাঁ, আমরা তো ছোট সেল যদি হয় তাহলে ছোট সেল মাইক্রোসেল গুলো কোথায় ব্যবহার করি? স্লো মুভিং লোকের জন্য, তাই না? ফাস্ট মুভিং এর জন্য কি বলেছিলাম? ম্যাক্রো স্যার। হ্যাঁ ফাস্ট মুভিং এর ম্যাক্রো, ঠিক আছে তো। সে একটা জোন কভার করছে, অনেক লম্বা একটা জোন কভার করছে, জি স্যার। তাই তো? জি স্যার। তারপর বলো। In order to solve the problem, the concept of umbrella cells is introduced. An umbrella cell covers several microcells. The power level inside an umbrella cell is increased comparing to the power levels used in the microcells
that from the umbrella cell. ফর্ম না, ফর্ম। Watch, yes, sir. From the umbrella cell. মানে কি করছে? So এখানে মাইক্রো সেলের পাওয়ার লেভেল অনুযায়ী সে তার আমব্রেলা সেল অ্যাডজাস্ট করছে। যখন একটা মোবাইল ফোনের স্পিড যখন হাই হয়, টু হাই, মোবাইল ইজ হ্যান্ডেড অফ টু দ্য আমব্রেলা সেল। ঠিক আছে? এখন খেয়াল করো, যেখানে খুব হাই ডেন্সিটি ট্রাফিক চলে, গাবতলীর মোড়, ওখানে গাবতলীর ওখানে অনেক গাড়ি চলে হাই স্পিড, তখন যদি সেটাকে কভার করতে হয় তাহলে একটা আমব্রেলা সেলের প্রয়োজন হয়। ঠিক আছে? When the speed of the mobile is too high. নেক্সট লাইনটা পড়ো। When the speed of the mobile is too high, the mobile is handed off the umbrella cell. So এখানে মোবাইলের যখন স্পিডটা অনেক বেশি থাকে তখন ওটা হচ্ছে গিয়ে হ্যান্ড অফ করে আমব্রেলা সেলকে। The mobile will then stay longer in the same cell. In this case, the umbrella cell. Okay. This will reduce the number of handovers and the work of the network. Sir, ওই যে আপনি যেটা বললেন যে এটা রিডিউস করে হ্যান্ডওভার হওয়াকে, it is important to note number of handover demands and the propagation characteristic of a mobile can help to detect its high speed. এটা পড়তে গিয়ে নাম্বার অফ হ্যান্ডওভার ডিমান্ডস মানে এটাকে কি, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট নাম্বার অফ হ্যান্ডওভার ডিমান্ডস এন্ড দি প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স, মানে কতগুলো চাহিদা আছে, চাহিদা কতগুলো হ্যান্ডওভারের, আর প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স মানে ওই রাস্তার মধ্যে ডিফ্র্যাকশন, রিফ্লেকশন, হ্যাঁ, এগুলো কতগুলো হচ্ছে তার উপর এই প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্সটা করে কি করে, হেল্প করে টু ডিটেক্ট ইটস হাই স্পিড। ডপলারের প্রসেস অনুযায়ী ফার্স্ট যখন সে যায় তখন সে বুঝতে পারে যে এটা ফাস্ট মুভিং একটা ভেহিকেল, এর হ্যান্ডওভার নিডটা বেশি হবে, সো আমাকে এখনই আমব্রেলা সেল মোডে যেতে হবে। আমি কি বুঝতে পারছি জিনিসটা? এবং সেই অনুযায়ী পাওয়ার লেভেল অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এবার ভিজুয়াল একটা দেখার চেষ্টা করি। এখানে কি বোঝা যাচ্ছে এটা? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। ওকে, এখানে যদি আমি তাকাই, এখানে সেলটাকে, এটা যদি সেলটা দেখি, দিস ইজ দি সেল, এটা হচ্ছে লার্জ সেল আমব্রেলা। যখন যে কোনো গাড়ি এখান থেকে পাস করছে তখন সে কি করছে, সবগুলোকে একসাথে দিয়ে নিয়েছে মাইক্রোসেল। ইট ইজ বেসিক্যালি to provide the large speed traffic and
যদি হ্যান্ডওভার করা দরকার পড়ে, রিডিউস দি নাম্বার অফ হ্যান্ডওভার্স। সেল সংখ্যা যখনই ছোট ছোট মাইক্রোসেলের ভিতরে জনগণ বেশি ছিল, এর মধ্যে একটা হাই স্পিড যখন যাচ্ছে, তখন সে কি করছে, সে আমব্রেলা সেল তৈরি করছে which is bigger than the microcell। ঠিক আছে, এটাকে বুঝতে পারছি? ওকে, বিম টিল্টিং আর হচ্ছে গিয়ে সেল সেক্টরাইজিং, এতক্ষণ ধরে আমরা পড়েছি এটা। সেক্টরাইজিং কি, এটা কে পড়বে? তারেক কি আসো? তারেক 16। জি স্যার, আছি স্যার। তুই জোরে বলো। জি স্যার, আছি। পড়ো এটা। Cell sectoring is another method to increase capacity. সেল Sectorizing. সেক্টরিং বলি নাই কিন্তু। Cell sectorizing is another method to increase capacity. ওকে, পড়ো। It keeps the radius of the cell constant and decreases the co-channel reuse ratio d by r to reduce the cluster size n. Cell splitting. এটা কে বুঝেছে? সেক্টর কি করে? রেডিয়াস অফ দি সেল কনস্ট্যান্ট রাখে না? জি স্যার। বাট কি করে? কো চ্যানেল রিউজ রেশিও ডি বাই আর ডিক্রিজ করে কমায়, জি স্যার। তাই না? জি স্যার। বাই রিডিউসিং দি ক্লাস্টার সাইজ। এই শব্দগুলো কিন্তু এখানে লিখতে হবে। স্প্লিটিং। Cell splitting is a method of subdividing cell into the smaller size cell. The parent cell that স্প্লিট করা মানে হচ্ছে কি ছোট ছোট করে ভাগ করা, বুঝছো? জি স্যার, subdividing. ওকে, নেক্সট। The parent cell that was originally congested is called as microcells. থামো একটু, 1 মিনিট ওয়েট করো। এখানে কি বলছে? প্যারেন্ট সেল অরিজিনালি কনজেস্টেড যখন হয়ে গেছে, যেটা ম্যাক্রোসেল, যখন কনজেস্টেড হয়ে গেছে মানে কি ওখানে ট্রাফিকের পরিমাণ বেড়ে গেছে। কনজেশন হচ্ছে, কনজেশন মানে কি? ট্রাফিকের পরিমাণ বেড়ে যাওয়া। হ্যাঁ, ট্রাফিক কনজেশন মানে হচ্ছে কি ওখানে ভিড় হয়ে গেছে, ইউজার বেশি। তখন কি করতেছে? ও স্মলার সেলে ভাগ করে ফেলতেছে, রাইট? জি স্যার। And the smaller cell called as microcells. ওকে, এবং মাইক্রোসেল করার পদ্ধতিটাকে এর আগে আমি আলোচনা করেছি। ইউ ক্যান চেক দিস থিং, ঠিক আছে, ট্রাইসেক্টে করার জন্য। ডাইরেকশনাল অ্যান্টেনা করার ফলে কি হচ্ছে? ওর ক্যাপাসিটি 3 গুণ বেড়ে যাচ্ছে। সেক্টরিং, পড়ো। Sectoring in cellular telephone system, co-channel interference can be decreased by replacing a single omnidirectional antenna with several directional antennas, each radiating within a smaller area. ওকে, Sectoring. The sectoring is done তানভীর by. পড়ো, এবার তানভীর পড়ো। আমি স্যার? তানভীরের পরে ফখরুল পড়বা। সেক্টরিং, এটা কিন্তু সবকিছু যা যা আমরা আলোচনা করেছি তাই আছে, তাই না? সেক্টরিং, the sectoring, এটা আমরা আগে আলোচনা করেছি, এখন আর পড়বো না। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলো।
সেক্টরিং এ Advantages of cell sectoring. Better SI ratio. Reduces interferences. Increases capacity. Reduces cluster size. More freedom in assigning channel. ওকে বেটার সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও এসআই রেশিও কি Sir, SI ratio হচ্ছে স্যার বললাম আমি কিন্তু একটু আগে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও interference ratio, জি স্যার। 10 বার বলো একটু জি স্যার। আবার পড়ো স্যার বেটার SI রেশিও মানে কি মানে স্যার সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও। হ্যাঁ তোমার নাম কি এমডি নাকি না এমডি ছাড়া আমার আমার নাম স্যার তানভীর রেজা স্যার। তানভীর রেজা টি রেজা বলবো আমার এরপর থেকে টিআর জি স্যার। টিআর বলতে কি বোঝায় সেটা পড়তে হবে তাই না তানভীর রেজা বলতে হবে না জি স্যার। হ্যাঁ তো এখানে পড়ো বেটার বেটার সিগন্যাল ইন্টারফারেন্স রেশিও রিডিউসেস ইন্টারফারেন্স। এটাকে আমরা বুঝছি সেক্টর করলে সিগন্যাল টু ইন্টারফেস রেশিও কমে যায় বিকজ অমনি ডিরেকশনাল থেকে যখনই আমরা সেক্টরাল অ্যান্টেনা ইউজ করছি তার মানে হচ্ছে কি আমি বেসিক্যালি ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ করতেছি তো ডিরেকশনাল অ্যান্টেনায় সিগন্যালের পাওয়ারটা বেশি হচ্ছে কারেক্ট ইজ ইট ওকে জি স্যার। তারপর ইন্টারফারেন্স কম হচ্ছে বিকজ ইট ইজ ডিরেকশনাল অ্যান্টেনা অলসো ইট ইজ ইনক্রিজিং দি ক্যাপাসিটি বিকজ 3 টাইমস এটা ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে আবার এটা ক্লাস্টার সাইজ থেকে ছোট করে ফেলতেছে ক্লাস্টার সাইজ করছে ক্লাস্টার সাইজ ছোট হয়ে যাচ্ছে না জি স্যার। জি আগে ক্লাস্টার ছিল একটা অমনি ডিরেকশনালে সেটাকে 3 ভাগে ভাগ করে ফেলতেছে আর নাম্বার 6 হচ্ছে গিয়ে নাম্বার 5 হচ্ছে গিয়ে ফ্রিডম দিচ্ছে টু অ্যাসাইন মোর নাম্বার অফ চ্যানেলস ওকে নেক্সট বলো disadvantages of cell sectoring. Increases number of antennas per base station. A decrease in trunk efficiency. Loss আমি of এই জায়গাটায় একটা সিরিয়াস ড্রব্যাক এটার সেক্টর পড়ার পরে ট্রাঙ্কিং এফিসিয়েন্সি এটা কমে যায় ট্রাঙ্ক এফিসিয়েন্সি কাকে বলে জানো স্যার এখন মনে আসতেছে না স্যার। হ্যাঁ স্যার ভুলে গেছি স্যার। আমি আলোচনা করি নাই এটা ইফ আই ক্যান রিমেম্বার নরসাদ একদিন ক্লাসে জিজ্ঞাসা করছিল তাই না জি স্যার। নরসাদ ক্লাসে জিজ্ঞাসা করছিল দেখি আমি শেয়ার করতে পারি কিনা স্যার ট্রাঙ্ক এফিসিয়েন্সি মিনস মনে হয় মাল্টিপল সিগন্যাল হ্যান্ডলিংটাকে বোঝানো হয় স্যার যখন মাল্টিপল সিগন্যাল মানে টেলিভিশন চ্যানেল হ্যান্ডেল করে ওইটা কি ট্রাঙ্ক এফিসিয়েন্সি বলে না ওই চ্যানেলের জন্য এখানে আমার 1 মিনিট আরো এখানে কিছু স্লাইডস আছে 1 মিনিট আরো
এখন আমি ওই স্লাইডটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি ভাবছিলাম যে এটা দেখাবো, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। কারণ বেস স্টেশনে যে ট্রাফিক হ্যান্ডেলিং করার ক্যাপাসিটি যেটা আছে সেটাকে রিডিউস করে দেয়। আমি বুঝতে পারছি। ট্রাঙ্ক শব্দটার অর্থের সাথে তোমাকে পরিচিত আছে? ট্রাঙ্ক কাকে বলে? ট্রাঙ্ক আগে বলতো। স্যার আমি জানতাম আর কি, ট্রাঙ্ক মানে হলো যখন একটা মানে চ্যানেল বা একটা লিংক মাল্টিপল সিগন্যাল মানে হ্যান্ডেল করে, ওইটাকে ট্রাঙ্কিং বলা হয় আর কি। মানে কাভারেজ এরিয়া যদি বড় হয় আর লেস ব্লকেজ থাকে তাহলে আমরা বলতেছি ইট ইজ এফিশিয়েন্ট। বুঝছো? জি স্যার। আর দিস ইজ ট্রাঙ্কিং এফিশিয়েন্সি ইজ অলওয়েজ রিলেটেড টু গ্রেড অফ সার্ভিস। আমরা যে নর্মাল যেটা গ্রেড অফ সার্ভিস বলে থাকি সেই গ্রেড অফ সার্ভিসের সাথে রিলেটেড। কোন স্ক্রিনে আছি এখন? তুমি কি স্ক্রিন শেয়ার এখন কোনটা দেখছো? আমি বুঝতে পারছি না। এখন কি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্লাইডটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, স্লাইড দেখতে পাচ্ছি। স্লাইডগুলো দেখা যাচ্ছে স্যার। ওকে। এখন এই স্লাইডে দেখা যাচ্ছে অ্যাডভান্টেজ। এটা যাচ্ছে। ট্রাঙ্কিং এফিশিয়েন্সি হচ্ছে গিয়ে how many traffic it can handle, how many channel it can really support. So এখানে আমরা ক্যাপাসিটি বেড়ে গেছে কিন্তু ট্রাঙ্কিং মানে হচ্ছে কি ইন্টার মানে আগে ট্রাঙ্ক কল বলতাম না যে একটা জায়গা থেকে আরেক জায়গায় কল পাস করা, একটা নির্দিষ্ট অ্যান্টেনা মানে জোনটা যেহেতু তার কমে গেছে, সেল সাইজ কমে গেছে, ওর জায়গাটা কমে গেছে, এই জন্য ট্রাঙ্কিং করার এবিলিটি তার রিডিউস হয়েছে। ঠিক আছে? আর ট্রাঙ্কিং এফিসিয়েন্সির উপরে ডিটেলসটা আমি বোধহয় তোমাদের একটা স্লাইড দিয়ে দেখাই দিব পরে। আচ্ছা, লস অফ ট্রাফিক কেন? গ্র্যাজুয়ালি ওর যত ছিল ওর কিন্তু ট্রাফিক কমে গেছে দেখে ট্রাঙ্ক এফিসিয়েন্সি কমছে। বুঝছো? এবং যেহেতু এখানে সেক্টর গুলো বেশি পরিমাণ আছে, হ্যাঁ, এর ফলে ওরা নাম্বার অফ হ্যান্ড অফ গুলো ইনক্রিজ করেছে। আগে হ্যান্ড অফ একটা সেলের মধ্যে একবারই হতো, কোনো প্রয়োজন হতো না। এখন তিন সেলে গেলে 3টা হ্যান্ড অফের প্রয়োজন হয়। হ্যান্ড অফ কমাই কি দিয়ে আমরা? ভেরি গুড। কি বললো? হ্যাঁ, তানভীর, ভেরি গুড। তানভীর এখন অ্যাটেন্টিভ আছে আর কি। ওকে, সেল স্প্লিটিং আমরা এই জিনিসগুলো আমরা আগেও আলোচনা করেছি। এটাকে পড়ো একটু। কে পড়বে? পড়ার কথা না? জি স্যার। পড়ো। Cell splitting. To minimize interference, a certain distance must be maintained between cells using the same frequencies.
স্যার আমরা যদি সেলস মানে ইন্টারফারেন্সটা কমাতে চাই তাহলে আমরা অবশ্যই সেলস গুলোর মাঝে একটা ফ্রি গ্যাপ মানে ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে সেম ফ্রিকোয়েন্সি ইউজ করার মাধ্যমে। However, this distance can be reduced without disturbing the cell reuse pattern. কিন্তু আমরা এই ডিস্টেন্সটা আমরা কমাতে পারবো আমাদের সেলের যে রিউজ প্যাটার্ন ওইটাকে মানে ডিস্টার্ব না করে ওইটা ফলো করতে পারবো, আমরা ডিস্টেন্সটা কমাতে পারবো। As the size of the cells are reduced, the same frequencies can be utilized in more cell. আমরা যদি সেলের সাইজটা রিডিউস করি তাহলে আমরা সেম ফ্রিকোয়েন্সি আমরা অনেক অনেক সেল আমরা ইউজ করতে পারবো, যেটা ইউটিলাইজ হবে আর কি, which in return means more subscriber can be accommodated on the system. এটার ফলে কি হবে, আমরা যখন মানে বেশি ফ্রিকোয়েন্সি ইউটিলাইজ করতে পারবো তখন আমরা বেশি ইউজার মানে হ্যান্ডেল করতে পারবো, যার ফলে কি করতে পারবো আমাদের সিস্টেমটা 10 জনের জায়গায় 15 জন 20 জন ইউজার অ্যাকোমোডেট করতে পারবে। Particularly in congested areas, the cellular operator often splits an existing cell into 2 or more smaller cells. এই কনসেপ্টে আমি কি বুঝতে পারছি? ও যখনই দরকার হবে তখন সে ওখানে আবার একটা নিজস্ব জোন তৈরি করে ফেলবে। জি স্যার, কনজেস্টেড এরিয়াগুলোতে মানে সেলগুলো নিজের মধ্যে ভাগ করে ফেলে আর যখন নিড হয় আর কি এই স্মলার সেলে। নিউ ট্রান্সসিভার আর প্লেসড and the power of the transmitter reduced. নতুন TX অ্যাড হয় বা ট্রান্সসিভার অ্যাড হয় এবং মানে ট্রান্সমিটার পাওয়ারটা রিডিউস হয়ে যায় কারণ ট্রান্সসিভার অ্যাড হচ্ছে এখানে, in order to confine the signals to the newly created cell. যেন মানে এটা তো ক্লিয়ার তাই না? জি স্যার, যখনই আমরা পাওয়ার কমায় ফেলবো বেশি পাওয়ার দিলে কি হবে, বেশি জায়গা বড় জায়গায় কভার করবে। তো আমাদের ডাইনামিক্যালি এই জিনিসগুলো ডাইনামিক্যালি করা হয়, বুঝছো? জি স্যার, স্ট্যাটিক করতে পারি, একটা কনস্ট্যান্ট দিতে পারি, ডাইনামিক্যালি করতে পারি। জি স্যার, পাওয়ারটাকে তবে ইউজার এফিশিয়েন্ট হচ্ছে গিয়ে ডাইনামিক্যালি করা, যখন যার দরকার তখন সেই এলাকার জোনকে কভার করার জন্য। জি স্যার। For an example, a cell that originally had a radius of 8 mile radius of 8 mile could be split into 4 cells, which new cell having a 2 mile radius. তো 8 মাইলের সেলকে আমরা 4টা ভাগে 2 মাইল 2 মাইল করে 4টা সেলে ভাগ করে ফেলবো। For the previously existing analog system, cell splitting is an effective way to increase system capacity. Previously যে এক্সিস্টিং অ্যানালগ সিস্টেম গুলো ছিল এখন তার থেকে সেল স্প্লিটিংটা অনেক এফেক্টিভ ওয়ে অফ মানে ক্যাপাসিটি ইনক্রিজ করার ক্ষেত্রে। Although some practical limitation are reached, কিন্তু সেখানে কিছু প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে। Suitable locations for cell sites become more difficult. সেল স্প্লিটিং যেহেতু এটা ডাইনামিক হয় তাই সুইটেবল মানে লোকেশন মানে একটা পারফেক্ট লোকেশন খোঁজা একটু ডিফিকাল্ট, and the processing load on the switch rapidly increase because handoffs are more frequent. যেহেতু স্যার এখানে ছোট 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 অনেকগুলো সেল থাকে যার ফলে হ্যান্ড অফ অনেক ফ্রিকুয়েন্টলি হইতে হয়, যার ফলে কি স্যার প্রসেসিং এ অনেক লোড পড়ে যায়। এখানে বিভিন্ন সাবসেট দেখানো হয়েছে এবং মানুষকে চিন্তা করা হচ্ছে যে মানুষ আছে সেল কভার করতেছে, তখন এই সেলটাকে ছোট করে ছোট ছোট করে ভাগ করে ফেলছে। এই সেলটাকে, এটা একটা বড় সেল ছিল সেটাকে ছোট ছোট মাইক্রো সেলে ভাগ করে ফেলেছে এবং ফ্রিকোয়েন্সি গুলো এমন ভাবে ইউজ করছে যাতে ইন্টারফারেন্স না হয়। স্যার এটা আমি বলবো এক মিনিট, ড্রব্যাকস গুলো একটু পড়ি। বড় ফখরুল। Cell splitting drawbacks. In practice, not all cells are split simultaneously. Therefore, we may have cells of different size. Cell splitting আছে সব সেলস মানে একসাথে স্প্লিট হয় না, দুইটা সেল 4 ভাগ হয়ে যাবে না, কোনটা 2 ভাগ হবে কোনটা 1 ভাগ হবে, যার ফলে কি হ্যাঁ সো আমাদের সেলস গুলো ডিফারেন্ট সাইজের হয়। Also, the handoff between the cells and microcells has to be taken care of so that high speed and low speed mobiles are equally served.
এখন স্যার আমাদের সেল স্প্লিটিং এ যেহেতু সেলস গুলো স্প্লিট হয়ে যাচ্ছে, তো ফ্রিকোয়েন্সি অনেক ডেনসিটি বাড়তেছে কমতেছে, তো এখানে কি স্পিডও বাড়তেছে কমতেছে। তো আমাদের যে মোবাইলের নেটওয়ার্কে হ্যান্ড অফ গুলো হবে, একটা লো স্পিড নেটওয়ার্ক থেকে যখন একটা হাই স্পিড সেলে যাবে একটা মোবাইল, তোমাদের সেখানে হ্যান্ড অফ গুলো আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। হাই স্পিডে যেন সার্ভ করতে পারি। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। Decreasing cell size results in more handoff per call and higher processing load per subscriber. স্যার আমরা স্যার যেহেতু এখানে মোর হ্যান্ড অফ করতেছি, আগে মনে করেন স্যার এক গিগাহার্টজ প্রসেসিং স্পিড লাগতো, এখন আমাদের লাগবে 2 গিগাহার্টজ প্রসেসিং স্পিড, তাহলে আমাদের প্রসেসিং লোডটা অনেক বাইরে যায় সার্ভারের উপর। Thus the hand off rate will increase exponentially. এখানে আবার বলি, এই সার্ভার কথাটা এখানে মানে আসবে না, মানে প্রসেসর এখানে আসবে না। জি স্যার। ঠিক আছে। জি স্যার। এই প্রসেসরের কাজ ডেফিনেটলি আছে, সার্ভারের কাজ আছে, কিন্তু আমরা এখানে আলোচনা করছি বিটিএস নিয়ে, বিটিএস এর হ্যান্ডলিং ক্যাপাসিটি। হ্যাঁ স্যার, তাহলে বিটিএস এ অনেক ফ্রিকোয়েন্টলি হ্যান্ডেল করতে হয় আর কি, হ্যান্ড অফ করতে হয়, মানে এই সেল স্প্লিটিং এ এটা একটা ড্রব্যাক। এক্সপোনেনশিয়ালি বাড়বে, এক্সপোনেনশিয়ালি মানে হচ্ছে কি ভেরি র‍্যাপিডলি। জি স্যার। যদি আমি বেশি রাম সেল বানাই, স্প্লিট করি, তাহলে তার প্রসেসিং লোডটা বেড়ে যাচ্ছে। জি স্যার। ডেফিনেটলি আমার তখন ভালো প্রসেসর দিতে হবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে স্যার, কল ড্রপ হবে শুধু। জি স্যার। For the new cells to be smaller in size, the transmit power of the cells must be reduced. যেহেতু স্যার আমাদের সেলের সাইজ গুলো ছোট হয়ে যাচ্ছে, তো আগের যে পাওয়ার এটা তো দিলে মানে আমাদের রেডিয়াসটা অনেক বেশি থাকবে, এটা তো অপচয় হবে, তাই আমাদের কনফাইন করার জন্য জিনিসটা আমাদের পাওয়ারটা রিডিউস করে ফেলতে হবে স্যার সেলের। রাইট। এটা एग्जांपल দিই। জি স্যার। Sir, example of cell splitting. The channels capacity of a 10 macro cells with 10 channels per cell, 10 into 7, 70 channels. Sir, একটা 10 macro cell এর ক্যাপাসিটি হলো 10 চ্যানেল পার সেল, তো স্যার তার ক্যাপাসিটি হবে 70 চ্যানেলস। After splitting the macro cells into 4 mini cells, the channel capacity হবে স্যার এই 70টাকে আমরা 4 ভাগে ভাগ করব প্রতিটাকে, তাহলে হবে 10 into 7 70 into 4 to 80 channels. After splitting mini cell into 4 micro cell, the total capacity হবে স্যার প্রতিটা চ্যানেলের তখন 4 ক্যাপাসিটি হয়ে যাবে 4 করে, তখন স্যার 10 into 7 into 4 এটা হবে আমাদের টোটাল ম্যাক্রো সেল। প্রতিটা ম্যাক্রো সেলে যদি 4 করে ক্যাপাসিটি হয়, তাহলে টোটাল ক্যাপাসিটি হবে 280 into 4 equal to 1120 চ্যানেলস। আচ্ছা, এখানে মিনি সেল সম্পর্কে আমরা সাধারণত আলোচনা করি না, সবাই ম্যাক্রো অথবা মাইক্রো বলি। ঠিক আছে, কারণ যার দরকার 70 থেকে 1120 পর্যন্ত বাড়ানো দরকার, রাইট? 70 থেকে 280 বাড়াবে, এটা কোনো লাভ নাই। Channel capacity is to be increased to 1120 channels, then of 70 channels only. Okay, next. Okay, আর কে পড়বে? হিমাদ্রি? স্যার পড়বো? হ্যাঁ, জোরে বলো। Advantages of cell splitting. It improves the S/N ratio, signal to noise ratio. It reduces interference, which increases capacity. It reduces the cluster size. System capacity gradually expands as demand. Disadvantages of cell splitting. Handoff is more frequent. Channel assignment becomes difficult. All cells are not simultaneously, so special care have to be taken for proper allocation of the problem. লাস্টটা পড়ো তো, অর্থ বলো তো। স্যার সব সেল হচ্ছে মানে সিমুলটেনিয়াসলি স্পেশাল না,
মানে স্পেশাল কেয়ার জিনিসটা বলতেছে যে সব সেলগুলো একবারেই সবাই স্পেশাল কেয়ার দরকার হয় না, তাই তো? জি স্যার have to be taken for proper allocation of the problem তাই proper allocation মানে দরকার এই প্রবলেমটা। মানে ডিসঅ্যাডভান্টেজ যখন হচ্ছে স্প্লিটিং করছো, all cells are not simultaneously, so special care has to be, এটা কি বলছে আমি বুঝি নাই। নাজমুন কি বলতে পারবা? স্যার পড়ো এটা, এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা একটু বোঝার চেষ্টা করি আমি। এই সেন্টেন্সটা ঠিক নাই। ঠিক আছে, ওকে। এবার আসে হচ্ছে গিয়ে কি ডাউন টিল্টিং অথবা টিল্টিং। অ্যান্টেনা সাইজকে যখন আমরা একটু বাঁকা করব, মানে নরমাল যদি স্ট্রেট থাকে তাহলে একটু বাঁকা করব, রাইট? অ্যাঙ্গেল করব। এই অ্যাঙ্গেলটা করাটার ফলে কি দাঁড়ায়, ইন্টারফারেন্স কমায়, ঠিক আছে? আর এটা হচ্ছে ওভারশুট কমায়। ওভারশুট কি জিনিস? যাকে দরকার নাই তাকেও সেই এলাকায় দিয়ে রাখে দেয়। অর্থাৎ কিছু জায়গা পানির মধ্যে আছে আর পানির পাশে অনেকগুলো বিল্ডিং আছে, তাহলে আমার যদি ফোকাসটা থাকে পানির দিকে তাহলে কি হবে, আর ওই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা মিস করে যাচ্ছে, রাইট? বুঝতে পারছি জিনিসটা? নাজমুন কি বুঝতে পারছো? জি স্যার ডাউন টিল্টের কেন কেন প্রয়োজন হচ্ছে? ডাউন টিল্টের হচ্ছে যখন আমার যে এলাকায় দরকার, যে এলাকায় নাল হচ্ছে, নাল বলতে বোঝাচ্ছে আমার এখানে দরকারই নাই, ওই এলাকায় পানি আছে, ওই এলাকায় মানে পাহাড় আছে, there is no dweller, কোনো মানুষ নাই, সেই এলাকায় আমি কেন আমার অ্যান্টেনাটাকে ওখানে করব? সো ওটা ঠিক নিচে ওই পাহাড়ের ঠিক তলদেশে একটা নির্দিষ্ট জায়গায় কিছু লোক থাকে, তাদেরকে যদি আমি কমিউনিকেশন দিতে হয় তাহলে আমাকে অ্যান্টেনাকে অ্যাঙ্গেল করতে হবে, একটু কিছু ডিগ্রি অ্যাঙ্গেল করতে হয়, সেটাকে দুভাবে করা যায়, ঠিক আছে? দুভাবে করা যায়, একটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল টিল্ট, আরেকটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল টিল্ট। পড়ো তো নজরুল। Types of down tilt. Mechanical down tilt physically tilt the antenna. The pattern in front goes down and behind goes up. Popular for sectorization and special omni applications. Electrical down tilt. Incremental phase shift is applied in the feed network. The pattern groups all around like an inverted saucer. Common technique when down tilting omni cells. ইনভার্টেড সসারের মতো, ওকে। এখানে একটা সাইটেশন আছে, অর্থাৎ এফেক্টিভ আমরা একটা পেয়েছি। We can go through this beam tilting
link is there. আমাদের বেসিক্যালি বিম টিল্ট করা হয় হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অপটিমাইজেশনের জন্য। কিসের জন্য? নেটওয়ার্ক অপটিমাইজেশনের জন্য। ঠিক আছে, সো এটা কি করে, আমি আসলে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল তৈরি করি থিটা। এই অ্যাঙ্গেল থিটাটার উপরে রেজাল্ট যদি আমি দেখি, এখানে দেখো এই জায়গায় h, the height of the antenna is 30 meters and a radius of 3000 meter is the overall coverage of that particular antenna. If we keep it 0 degree, it is like this. ঠিক আছে, বা যেই মুহূর্তে এটা 3 ডিগ্রি করছি তখন পাথ লস কম্পোনেন্ট কমে যাচ্ছে, আর সেই সাথে পাথ ডিফারেন্সও বেড়ে যাচ্ছে। অর্থাৎ এর কিল করার ফলে পাথ ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে, যেটা কভারেজ যতটুকু ছিল তার থেকে বেশি পরিমাণ কভারেজ ওটা দিতে পারছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। এখানে একটা ট্রাফিক লোড বেড়ে যায়, কিন্তু বেশি সংখ্যক লোকে দিতে পারি। এখানে খেয়াল করো, তুমি কি দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পার্মানেন্ট, একেবারে অ্যান্টেনা ব্যবহার করে তৈরি করা, আর একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, so cell splitting has two technique, one is permanent splitting আর একটা হচ্ছে গিয়ে ডাইনামিক স্প্লিটিং। এখানে দেওয়া আছে অরিজিনাল সেল থেকে দুটো পদ্ধতিতে, একটা অরিজিনাল সেলের ভিতরে আর একটা হচ্ছে গিয়ে অরিজিনাল সেলের বাইরে। এটা তোমরা পড়ে নিও, ঠিক আছে? এটা লি বইতে দেওয়া আছে। ওকে, এনিথিং? কেউ কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। বলো স্যার অ্যাকচুয়ালি মানে আজকের টপিক নিয়ে না স্যার, অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল হচ্ছে স্যার আমাদের যে প্রেজেন্টেশনটা নিয়ে ওটা নিয়ে। স্যার আমাদের প্রেজেন্টেশনের টপিক মানে যে আমাদের যে কনসেপ্ট একটা সিলেক্ট করে দেওয়া হয়েছে, ওইটার জন্য কি স্যার আমাদের কোনো স্ক্রিপ্ট রেডি করা লাগবে নাকি স্যার একবারে ডাইরেক্ট আমরা একটা পিপিটি ফাইল করে দেন হচ্ছে এটা প্রেজেন্ট করব? স্ক্রিপ্ট অবশ্যই দিতে হবে। তুমি কি বলবা, একটা হচ্ছে ফর্মাল রাইটিং, যে কোনো প্রেজেন্টেশনে তোমার একটা ফাইনাল একটা ফর্মাল প্রেজেন্টেশন দেওয়া হয়, একটা পেপার দিতে হয়, আর তার সাথে প্রেজেন্টেশন স্লাইড থাকে। আর তুমি ওটাকে কিভাবে বেটার এক্সপ্লেন করবে সেটা তোমার হাতে। কারণ তোমার যখন স্ক্রিপ্টটা থাকবে হচ্ছে গিয়ে ডিটেইল, আর তোমার প্রেজেন্টেশন টাইম থাকবে হচ্ছে গিয়ে স্মল, তাই না? জি স্যার। বাট তুমি সেক্ষেত্রে তোমার ডিটেইলটা রেখে দিবা তো এক্সপ্লেন করার জন্য, আর স্মলটা করবা হচ্ছে গিয়ে তোমার এক্সপ্লেনেশন করার জন্য। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তোমরা একটা পেপার জমা দিবা যেটার মধ্যে ওই প্রেজেন্টেশনের ডিটেইলস থাকবে। প্রেজেন্টেশন স্লাইডের প্রিন্ট দরকার নেই আমার, রাইট? তুমি আমাকে প্রেজেন্টেশন স্লাইড দিবা, অর্থাৎ একটা পিপিটি ফাইল দিবা, একটা ওয়ার্ড ডকুমেন্ট দিবা যেখানের মধ্যে সমস্ত কিছু লেখা আছে, ডিটেইলস। জি স্যার। ঠিক আছে? জি স্যার।
বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আমাদের প্রেজেন্টেশনের টাইম ডিউরেশনটা থাকবে স্যার আমাদের 5 মিনিটস, সরি 10 মিনিটস স্যার। 10 মিনিটস প্রেজেন্টেশন। এখন যদি 10 মিনিটস থেকে তোমাদের 5 মিনিটস করতে হয়, তোমরা শিওর করে অ্যাডজাস্ট করবা নিজেদেরকে। স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তোমরা এরকম হয় না, বিজনেস প্রপোজাল দিয়ে গেছো, অনেক 40 মিনিটের প্রিপারেশন নিচ্ছ, বলছে যে ঠিক আছে 10 মিনিটে বলতে হবে আপনাকে, আমাদের তো সময় নাই, 10 মিনিটের সময় আছে, 5 মিনিটে বলতে হবে। বুঝতে পারো? জি স্যার, তখন ম্যানেজ করে নিতে হবে আমাদের, রাইট? ঠিক আছে, সেভাবে প্রিপেয়ার থাকতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? কে কে আছো তোমার? ওকে, রোল কল করছি। 1 প্রেজেন্ট স্যার। হ্যাঁ, প্রেজেন্ট স্যার। 2